গোটা বাংলা এই স্যাম চাচা বা আঙ্কেল স্যাম বা এই ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেট কি চায়? নতুন দেশ চায় আমেরিকা। বাংলাদেশ মিয়ানমারকে ভেঙে বাংলাদেশের সিআইএ এফবিআই এর হস্তক্ষেপ, বাংলাদেশের মধ্যে সিবিআই, মাফ করবেন, সিআইএ এফবিআই এদের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে। আমেরিকার এজেন্ট মোহাম্মদ ইউনুস, যেটা অনেকে বলছেন আমেরিকার ডিরেক্টলি পাপেট হিসেবে কাজ করছে। 2007 থেকে বাংলাদেশে নাক গলাচ্ছে আমেরিকা। 2007 সাল থেকে আমেরিকা চাইছে এবং মোদী সরকারকে টার্গেট করছে আমেরিকা, কারণ মোদী সরকারের ফ্রি পলিসি, আমরা স্বাধীন ভাই, আমরা নিজেদের মতন চলবো, আমরা আমেরিকার দাদাগিরি মানবো না। আমেরিকান কূটনীতিবিদদের অতি সক্রিয়তা দেখা দিচ্ছে এই উপমহাদেশে। ভালো করে বুঝুন, হঠাৎ করে কোনোদিন কাশ্মীরে চলে যাচ্ছে, হঠাৎ করে কোনোদিন পাকিস্তান, নেপাল, ভুটান সব জায়গায় চলে যাচ্ছে। পরপর বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে বসছে এই আমেরিকান ডিপ্লোম্যাটসরা। লোকসভা ভোটের পর আমেরিকার দূতাবাসের ওয়ার্কশপ শুরু হয়, কিছু জনকে নির্দিষ্টভাবে ওয়ার্কশপে ডাকা হয়, কিছু সাংবাদিককে সেই ওয়ার্কশপ থেকে ট্রেনিং দেওয়ার চেষ্টা হয়। ইউটিউবার, কিছু সংবাদ সংস্থার কর্মী, তাদেরকে নির্দিষ্টভাবে ওয়ার্কশপে নিয়ে গিয়ে মগজ ধোলাইয়ের চেষ্টা হয়। কার্যসিদ্ধিতে আমেরিকার প্রচুর অর্থ সাহায্য। এই ডিপ স্টেট, এই রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র, সেই রাষ্ট্র প্রচুর টাকা খরচা করছে। ইউনুসের সাহায্য নিয়ে ভারতে ক্ষমতা দখলের চেষ্টা আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে। কখনো ইউনুস এসছে, ইউনুসের কাজ ফুরিয়ে গেলে ইউনুস সরে যাবে, অন্য কেউ আসবে। আমেরিকার ডিপ স্টেটকে সাহায্য করছে বিরোধীরা, এই অভিযোগ উঠছে। ভয়ঙ্কর কিছু অভিযোগ, ভারতে অশান্তি তৈরির ষড়যন্ত্র বা ফ্যাক্টরি তৈরি করার চেষ্টা হচ্ছে। অয়নবাবু, আমরা পেপারের ফ্যাক্টরি, আমরা রাবারের ফ্যাক্টরি, আমরা গাড়ির ফ্যাক্টরি, আমরা টেলিভিশনের ফ্যাক্টরি, এই সমস্ত কিছু দেখেছি। একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে যেন নৈরাজ্য তৈরি করার। এশিয়ার মধ্যে, মিডল ইস্টের মধ্যে নৈরাজ্য, কেয়াস তৈরি করো। হঠাৎ একটা সরকার ছিল, ভালো কাজ করছিল, খারাপ কাজ করছিল, সরকারটা নিজের দেশেরই, ফেলে দাও। একটু বার বাড়লেই সেই সরকার, সেই দেশটাকে ফেলে দাও। এটা একটা মারাত্মক টেন্ডেন্সি সারা পৃথিবী জুড়ে করার চেষ্টা করছে এই ডিপ স্টেট। শেখ হাসিনার সাথে হয়েছে, মিয়ানমারে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, ভারতে করার চেষ্টা করছে, কিন্তু এখনো দাঁত ফোটাতে পারছে না। কিন্তু এটা তো এক্সপোজ করার প্রয়োজন আছে। ভারতের ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মানুষদেরকে জানানোর প্রয়োজন আছে এবার। ঠিকই, অবশ্যই। মানে এই ডিপ স্টেটের ইতিহাসটা আমেরিকাতে কিন্তু অনেকটা পুরনো। মানে এখন হয়তো ডিপ স্টেট নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আমেরিকার মধ্যেও এই ডিপ স্টেটের যে প্রভাব, সেটা কিন্তু প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে রয়েছে। আমি কোম্পানিগুলোর নাম বলবো না, মানুষ বুঝতে পারবেন। আজও যদি আমেরিকা যান কেউ কোনো কাজে, দেখবেন যে গোটা আমেরিকা জুড়ে এত উন্নতি, গোটা পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র, গোটা পৃথিবীর সব থেকে শক্তিশালী অর্থনীতি, কিন্তু আমেরিকার রেলওয়ে ব্যবস্থা সেরকম উন্নত নয়। মানে আপনি যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে চান, খুব সহজে আপনি প্রচুর ট্রেন পাবেন না। তার পেছনেও কিন্তু ডিপ স্টেট, যেখানে আমেরিকার দুটো কোম্পানি, একটা অয়েল রিফাইনারি কোম্পানি আর একটা বিখ্যাত কার মেকিং কোম্পানি, তারা হচ্ছে কখনো এইভাবে রেলওয়ে ছড়াতেই দেয়নি আমেরিকা। প্রায় 100 বছরেরও আগের সময় থেকে তারা চেয়েছে শুধুমাত্র আমেরিকায় এয়ারপোর্টস গড়ে উঠুক আর হাইওয়েজ গড়ে উঠুক, যাতে গাড়ি চলবে এবং ফ্লাইটস চলবে, ফলে তেলও বিক্রি হবে বেশি করে আর গাড়িও প্রচুরভাবে বিক্রি হবে। তো আমেরিকার ডিপ স্টেটের প্রভাব এতটাই বেশি। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিবেক রামাস্বামীর কথা নিশ্চয়ই ভারতের এখন সবাই জেনে গেছেন। একজন ভারতীয় বংশোদ্ভূত, যা রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটেও তার প্রথম দিকে নাম ছিল, পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নাম উঠেছিল, এবং আলটিমেটলি তিনি ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছেন এবং রিপাবলিকানদের অন্যতম বড় নেতা। তিনি বারবার এই আশঙ্কা প্রকাশ করছেন, তিনি নিজে ডিপ স্টেটের বিরুদ্ধে বলছেন। এমন নয় যে আমেরিকার বিরোধী লোকেরা বা আমেরিকার বাইরের লোকেরা ডিপ স্টেট নিয়ে বলছে, আমেরিকার মধ্যে বসেই বিবেক রামাস্বামী, ডোনাল্ড ট্রাম্পরা ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলছেন, এবং তারা এইটাও বলছেন যে এমন হতে পারে যে তারা ডিপ স্টেটের বিরুদ্ধে যাচ্ছেন বলে তাদেরকে হত্যা পর্যন্ত করা হতে পারে। তো ডিপ স্টেটের হাত থেকে আমেরিকাকে রক্ষা করার জন্য আমেরিকার মধ্যেই কিছু লোক লড়াই করছে, কিন্তু এই ডিপ স্টেট গোটা পৃথিবীকে ডিস্টার্ব করে রেখেছে এবং তার মধ্যে ভারতকেও তারা করার চেষ্টা করছে। একদম। অয়নবাবু, আমি একবার শেষ প্রতিক্রিয়া বিমল শঙ্কর নন্দ থেকে নিতে চাই। আমেরিকা যে কাজটা করছে, বাংলাদেশের বহু মানুষ ভাবছে দেখো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, দারুণ ব্যাপার, ভারত হচ্ছে সবচেয়ে বড় শত্রু আর আমেরিকা এখন সবচেয়ে বড় বন্ধু। তারা আসলে কি নিজের ডালে বসে
নিজেই নিজের ডালটাকে কাটার চেষ্টা করছে, বোকার মতন আসলে ভাবছে যে আমেরিকা ওদেরকে সবচেয়ে ভালোবাসছে। আসলে আমেরিকা যে গিনিপিগের মতন, এই এক্সপেরিমেন্টের গিনিপিগের মতন ব্যবহার করছে, এটা কেন ওরা বুঝতে পারছে না? না ময়ূক, আমি দুটো পয়েন্ট বলি। প্রথম পয়েন্ট হচ্ছে এই ডিপ স্টেট একটা বাস্তবতা, এর বিরুদ্ধে লড়তে গেলে যেটা দরকার সেটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে লড়াই করছে, এই ধরনের লড়াই, এই নেতৃত্বই দরকার হু ক্যান চ্যালেঞ্জ দিস আমেরিকান ডিপ স্টেট। ফলে আজকে যখন ভারতবর্ষ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, 2024-25-26-এর শেষে তৃতীয় বৃহত্তম বা চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাবে, ইতিমধ্যে এশিয়ার অন্যতম সেরা একটি রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, এগুলো কোনোটাই আমার দেওয়া তথ্য নয়, সমস্তই বাইরের দেওয়া তথ্য। তাতে ডিপ স্টেটের মাথা আরও খারাপ হবে। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশের প্রধান বিরোধী দলনেতা যদি এই এলহান ওমরের মতো চূড়ান্ত চরম ভারত বিরোধীর সঙ্গে কথা বলেন, তার সঙ্গে মিটিং করেন, ছবি ছাড়েন, প্রশ্নটা একটা আসে। ঠিক। দ্বিতীয় হচ্ছে লাস্ট লাইন, আগের একটা প্রোগ্রামেই বলেছিলাম, এই বাংলাদেশ যারা দখল করেছে তাদের দ্বারা আর যাই হোক সরকার চলে না। খারাপ ভাষা বলতে চাই না, কিন্তু চাষ করতে গেলে গরু লাগে, অন্য প্রাণী দিয়ে কিন্তু চাষ হয় না, নাঙল টানতে পারবে না। ফলে এরা কিছু করতে পারবে না, ফেল করবে, এটা খুব স্বাভাবিক। এবং আমি ফেসবুকে অলরেডি দেখা শুরু করছি যে বাংলাদেশের মানুষ আসলে কিভাবে রিয়্যাক্ট করেন যখন তারা বুঝবেন যে তাদেরকে আসলে গিনিপিগের মতন, তাদেরকে আসলে বলির পাঠা করা হচ্ছে। বলির পাঠা, স্কেপগোট ইংলিশে বলে। খুব খারাপ লাগছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ জেগে উঠুক। আপাতত ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক রঞ্জন ঘোষ, সঙ্গে থাকুন।